আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, পরাজিত শক্তি দেশটিকে গিলে খাওয়ার চেষ্টা করছে। হিন্দু মুসলিম বিভেদ তৈরির পায়তারা চলছে বলে অভিযোগ তার। আর দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের নয়, দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, নানাভাবে ৭১কে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে? এরা আজকে দেশ থেকে গিলে খাওয়ার চেষ্টা করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৩৬ জুলাই নিয়ে আয়োজিত এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। এটা কিন্তু শুধু ৩৬ জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এদিকে ঢাকা ১০ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এ সময় তিনি অভিযোগ করেন, কুমিল্লার একটি আসন ও ঢাকা ১০ আসনে কিছু উপদেষ্টা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোটি কোটি টাকা অনুদান দিচ্ছেন। সমগ্র ঢাকা শহরে দিতেন, সমগ্র দেশে দিতেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র ঢাকা ১০-এর যতগুলো প্রতিষ্ঠান আছেন সেখানে অনুদান দিয়েছেন। অন্যদিকে রাজধানীর খামারবাড়ি থেকে মগবাজার পর্যন্ত মিছিল করেন ঢাকা ১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। এর আগে পথসভায় তিনি দ্রুত তফসিল ঘোষণার দাবি জানান। অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানামুখী সমীকরণ। খালি থাকা ৬৪টি আসন ঘিরে হিসেব নিকেশ করছেন যুগপৎ আন্দোলনে থাকা নেতারা। জোটসঙ্গীরা বলছেন, বিএনপি যেন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেয়, সময় ক্ষেপণ না করে দ্রুত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করার দাবি তাদের। বিএনপি নীতি নির্ধারকরা জানিয়েছেন, শরিকদের জন্য ৪০ থেকে ৪৫টি আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। রুদ্র রফিকের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে শরিক দলগুলো। আন্দোলনের কেন্দ্রে থাকা বিএনপি নেতাদের পাশাপাশি জেল জুলুমের শিকার হতে হয়েছে যুগপৎ আন্দোলনের নেতাদেরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোকে ভুলে যায়নি বিএনপি। ৩০০ আসনের মধ্যে ৬৩ আসনের শরিক দলের নেতাদের জন্য কোনো প্রার্থী দেয়নি দলটি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, আলোচনার মাধ্যমে সমঝোতাই হবে প্রার্থী চূড়ান্তের ভিত্তি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে, তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। সংখ্যা এরকমই হবে, ৪০-৪৫-এর মতোই থাকবে। তো আশা করি নির্বাচনের মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো। জোটের নেতারা ইতোমধ্যে প্রার্থী তালিকা দিয়েছে, চলছে আলোচনা ও সমন্বয়। আমরা নিজেরা বসছি মঞ্চগতভাবে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও মঞ্চের আলোচনা হবে, কথাবার্তা বলবো, এবং আমি বিশ্বাস করি যে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। বেশ কয়েকটা সিট অলরেডি জোটের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে, কিছু সিট নিয়ে এখনো আলোচনা আছে। সো ফুল আলোচনাগুলো যখন শেষ হয়ে যাবে, কারণ এখনো কিন্তু দু একটা দলও আলোচনায় আছে জোটে আসতে চায়, তারা অরিজিনাল যুগপৎ আন্দোলনে ছিলেন না, কিন্তু তারা জোটবদ্ধ হতে চান। খুব শীঘ্রই আমরা আশাবাদী যে সব শেষ হয়ে জোটের ডিক্লারেশনগুলো চলে আসবে। কালক্ষেপণ না করে দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার তাগিদ জোটের নেতাদের। আমাদের অন্য প্রতিপক্ষরা তাদের কাজের যে গতি এবং যে বেগ, আর তার তুলনায় বিএনপি এবং আমরা মনে হয় অনেক শ্লথ গতিতে আছি। ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে বিএনপি বাকি আসনগুলোর ব্যাপারে সুরাহা করবেন এবং প্রার্থী তালিকা অচিরেই ঘোষণা করবেন,
এটা কামনা করছি। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে প্রত্যাশা জোটের নেতাদের। আগামী নির্বাচনে বড়ভাবেই বাংলাদেশের জনগণ আমাদেরকে বেছে নেবে এবং আমরা বড়ভাবে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে সক্ষম হব। রুদ্র রফিক, RTV, ঢাকা। ঢাকায় বসে রাস্তা দখল করে কোনো দাবি বাস্তবায়ন নয়, জনগণের সমর্থন নিয়ে সংসদে এসে দাবি উত্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জনগণের রায় ছাড়া অন্তর্বর্তী সরকার বা রাজনৈতিক দল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB-র 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আমির খসরু জানান, যতটুকু ঐক্যমত্য হয়েছে তার সমাপ্তি টেনে নির্বাচনের দিকে মনোযোগী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবি দেওয়া পূরণ করে। এই ঢাকায় বসে দলাদলি করে রাস্তা দখল করে জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সরকারি সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, মত ভিন্নতার কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ বিষয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার। এই সময়সীমা পার হওয়ায় সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করে একটি ভালো সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। জুলাই সনদ না বোঝা এবং বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারাদের অবসরের সময় এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সসম্মানে তাদের বিদায় নেওয়ারও আহ্বান জানান তিনি। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপির এই নেতা। ভোট ব্যাংক বাড়ানোর জন্য রিফর্মকে ব্যবহার করে বিএনপি জামাতের ভাগ বাটোয়ারা জুলাই শহীদদের সঙ্গে বেমানি বলেও উল্লেখ করেন নাসিরউদ্দিন। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেয়া না হলে এবং সেজন্য নির্বাচন পেছনে হলে এই দুই দল দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। রাজধানীর বিভিন্ন স্থানে সিরিজ ককটেল বিস্ফোরণ, 3টি বাসে আগুন, ককটেল ও অগ্নি সন্ত্রাসের ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে হেলমেটধারীরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায়। এসব কারণে সব গির্জা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্যদিকে রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি কমিশনার। এআর বাদলের রিপোর্ট। সোমবার সন্ধ্যার পরে রাজধানীর মিরপুর রোডে এভাবেই একটি বাস জ্বলতে দেখা যায়। বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় অগ্নিসন্ত্রাসীরা। মিরপুরে 3টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে 2টি বাসে আগুন দেয় এসব সন্ত্রাসীরা। ধানমন্ডি 27 নম্বরে মাইডাস সেন্টারের সামনে এবং নয়ের সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুরে ভোর 3:45টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও চিন্তক ফরহাদ মাঝহারের প্রতিষ্ঠানের সামনে 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় এসব সন্ত্রাসীরা।
এসব ঘটনায় কেউ হতাহত না হলেও রাজধানীর সব গির্জাসহ ধর্মীয় সব প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়েছে। রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি কমিশনার। ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন ব্রাউজিংয়ের আসক্তিতে নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মূলত এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুলিশ ইনচার্জদের এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তারা এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে নেটে বিভিন্ন ভাবে। পুলিশ সদস্যরা অনেক সময় ডিউটির কথা ভুলে যায়, গাড়িতে বসে মোবাইল দেখতেছে কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা কোনো একটা নিজেরাও আক্রান্ত হতে পারে। এগুলো আমাদের জন্য বিড়ম্বনা হতে পারে। এই জন্য আমরা মনে করি যে দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য এটা একটা এক ধরনের প্রবলেম তৈরি করে এই মোবাইল একটা অ্যাডিকশন। ওইটা থেকে আমরা চিন্তা ভাবনা করে আমরা চেয়েছি যে না, এটা ডিউটিটা সঠিকভাবে যাতে হয়, জন্য তারা এটা করবে। আর বাদল, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। সোমবার মামলাটির 10ম দিনের সাক্ষ্য গ্রহণে কথা বলেন তিনি। এদিকে সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে, যার রেশ ধরেই ঘটে গণঅভ্যুত্থান, হয় রাজনৈতিক পট পরিবর্তন। এ হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A। সোমবার হয় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ। তবে এর আগে 3 বার পেছানো হয় সাক্ষ্য নেয়ার তারিখ। প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এ ধরনের কোনো চিন্তা করার কারণ নাই। কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। এদিকে ট্রাইব্যুনাল 1A জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন জব্দ তালিকার 2 জন। আরও আমরা কয়েকজন সাক্ষী আছে, দেখি আজকে হবে কিনা। আমরা ধারাবাহিকভাবে সাক্ষী দেব। অন্যদিকে সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। GM মাহমুদ, RTV, ঢাকা। নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলো যে কোনো বিক্ষোভের চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন, বলেন BAL তাদের সমর্থকরা এবং তাদের গণহত্যাকারীদের নেতা মনে করছেন এটি 28 অক্টোবর 2006। তারা কল্পনা করছেন প্রকাশ্য দিবালোকে ডজন খানেক মানুষকে হত্যা করে হাজার হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তা দখল করবে। বাংলাদেশিরা ইউরোপের অ্যাসাইলাম সিস্টেমের অপব্যবহার করছে জানিয়ে অবৈধ ইতালি অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ভাবছে ইতালি সরকার। ফলে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পিছিয়ে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তিও আলেক্সান্দ্রো। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার প্রদত্ত কাগজ চাইলে যে কোনো ব্যক্তি জালিয়াতি করতে পারে বলে মন্তব্য করেন। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইতালির দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন সম্প্রসারণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। কিছু বাংলাদেশি অবৈধ পথে ইতালিতে আসছেন। ইতালি সরকার এসব অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ভাবছেন।
বেতন কাঠামোর 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা। সোমবার সচিবালয় অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দাবি 10ম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় 11তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করায় তাদের প্রতি আস্থা রেখে আগামীকাল থেকে সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আমরা সরকারের বাইরে নয়, আমরা সরকারের একটা অংশ এবং আমাদের দায়িত্ব আইন শৃঙ্খলাকে সহায়তা করা। আমরা এরকম একটা সিদ্ধান্ত ভিতরে নিয়েছে। লিপি ম্যাডাম নিজেই সিদ্ধান্ত দিল যে আমরা বাড়ি ফিরে যাব, আগামীকাল থেকে বিদ্যালয়ের তালা ঝুলবে। কিছু লোক এখানে ছিল যারা প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবে না। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে প্রজ্ঞাপনটা তো ওভারনাইট সম্ভব না। তারা আমার কথায় আশ্বস্ত হয়েছে এবং তারা খুব শিগগিরই হয়তো এখান থেকে চলে যাবে। আগামীকালের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্ত করার দাবিতে অবস্থানরত শিক্ষকরা। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এই হুঁশিয়ারি দেন। এই সময় দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে 16তম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গতকাল একই দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেন প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা। অনতিবিলম্বে আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর আওতায় নিয়ে আসা। আমাদের দাবি যদি না মানা হয়, আগামীকাল আমরা লং মার্চ টু যমুনা করব। আমরা যমুনা অবরুদ্ধ করে হলেও আগামীকালের মধ্যে আমাদের ডিসিশন চূড়ান্ত করব। তা না হলে আমরা 63,000 শিক্ষক কর্মচারী আগামীকাল আত্মহত্যা দিব। আমরা দিন এখানে অবস্থান করতেছি, আমার দুটো বাচ্চা নিয়ে আমি এখানে আছি। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে বলেন। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গড় এলসি মূল্য ইন বন্ড, এক্স বন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষ দিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম। গেল 27 জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় 3 আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন 189 টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়। বর্ধিত দাম যোগ হলে বোতলজাত প্রতি লিটার 198 টাকা 27 পয়সা এবং 8 টাকা 85 পয়সা বৃদ্ধি করে খোলা 1 লিটার সয়াবিন তেল 177 টাকা 85 পয়সায় কিনতে হবে ভোক্তাদের। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে 1 বছরে দেশের বাজারে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 14%। ফিল্মি স্টাইলে দিনে দুপুরে প্রকাশ্যে খুন হলেন একাধিক হত্যা মামলার আসামি তারিক সাইফ মামুন। পুলিশ বলছে, নিহত সাইফ পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের সদস্য। নিহতের স্ত্রী জানান, সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। দেখে সিনেমার দৃশ্য মনে হতে পারে, তবে আদতে প্রকাশ্যে এভাবেই বাইক থেকে নেমে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় একাধিক মামলার আসামি তারিক সাইফ মামুনকে। প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, একটি হত্যা মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন তিনি। প্রায় 4-5টার মতো আওয়াজ পাইলাম। তো আওয়াজ পাওয়ার পরে আমি জানলা দিয়ে দেখলাম, আমার তখনই মনে হচ্ছিল যে এটা একটা ফায়ারের আওয়াজ হবে বা দিস অ্যান্ড দ্যাট। তো আমি সাথে সাথে আইসা দেখি যে এখানে উনি পড়ে আছে বা উনারে ধরাধরি করে এখানে নেওয়া হয়েছে। প্রায় হাফ এন আওয়ারের উপরে এখানে ফালাই রাখছে। হাফ এন আওয়ার রাস্তার মধ্যে ফালাই ড্রেসিং করতেছে। দেখেন। পুলিশ জানিয়েছে, নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি শনাক্তে চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আনুমানিক 11টার দিকে রাজধানীর ঢাকা ন্যাশনাল হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করা হয় এবং 2জন অস্ত্রধারীকে দেখা গেছে। তদন্ত আরম্ভ করেছে। ইতিমধ্যে যারা ঘটনার সাথে জড়িত এবং কারণ কি সেগুলো জানার জন্য কাজ করছে। নিহত তারিক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা ছাড়াও একাধিক মামলার আসামি। এছাড়াও তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এর আগে 2023 সালে তাকে হত্যার চেষ্টা করা হলেও বেঁচে ফিরেন তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 16টি দোকান ও 2টি ঘর। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মী সহ অন্তত 10 জন আহত হন। বিকেলে উখিয়া কাঁচাবাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস এবং এরপর ধাপে ধাপে রামু, কক্সবাজার, টেকনাফ সহ মোট 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় অগ্নিকাণ্ডে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। কাপড়ের ব্যাট রজাই আছে না, ব্যাট রজাইয়ের দোকান থেকে মূলত আগুনটা সূত্রপাত হয়েছে। চেষ্টা করেছি আগুন নিবানোর কাজে, আমরা নিজেরা সম্পৃক্ত ছিলাম। একজন মানুষের জীবন গেল এবং আরেকজন সংকটাপন্ন অবস্থায় আছে। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। নতুন ব্যাটিং কোচ আশরাফুলের অধীনে কেমন করবে দল তা নিয়ে সমর্থকদের রয়েছে তুমুল আগ্রহ। সিলেট থেকে শামীম হাসানের পাঠানো তথ্য চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল মালেক। বাংলাদেশ আয়ারল্যান্ড 2 দলই সীমিত টেস্ট খেলার সুযোগ পেয়েছে এবছর, তাই প্রস্তুতির ঘাটতি রয়েছে 2 শিবিরেই। বাংলাদেশ নিজেদের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিল সর্বশেষ জুলাইয়ে। এরপর রঙিন পোশাকে 28 বার মাঠে নামলেও খেলা হয়নি কোনো টেস্ট। যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরো বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। এদিকে প্রথম টেস্টে আইরিশদের জন্য হুমকি হতে পারেন স্পিন ডুও তাইজুল ও মিরাজ। এছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। সিলেটের পিচে বাউন্স থাকায় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইবাদত হোসেন ও হাসান মাহমুদের মতো পেসাররা। অন্যদিকে ব্যাট হাতে টাইগাররা খুব একটা স্বস্তিতে নেই বেশ কয়েকদিন ধরে। নতুন ব্যাটিং কোচ আশরাফুলের হাতে তাই অর্পিত হয়েছে শান্ত লিটনদের ব্যাটিং ফর্ম ফেরানোর দায়িত্ব। খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট আসলে। উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে দিবে। অপরদিকে খুব কম প্রস্তুতি নিয়ে আসা আয়ারল্যান্ডের জন্য সিরিজটি হবে একটি কঠিন চ্যালেঞ্জ। তবে অধিনায়ক এন্ডি বালবার্নি, পল স্টার্লিং, হ্যারি ট্র্যাক্টররা যদি জ্বলে উঠতে পারে, সেক্ষেত্রে স্বাগতিকদের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আয়ারল্যান্ডও। আব্দুল মালেক, RTV। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে রজত জয়ন্তী আজ। 25 বছর আগে ভারতের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার মাঠে নামে টাইগাররা। দীর্ঘ পথ চলায় লাল সবুজের দল গড়েছে কিছু ইতিহাস। তবে প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় ব্যর্থতার গল্পটাই লম্বা করেছে বাংলাদেশ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। নভেম্বরের স্নিগ্ধ সকালে ইতিহাসের পাতায় নাম লিখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। 2000 সালের 10 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিল টাইগাররা। নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে শুরু হয় লাল সবুজের টেস্ট অধ্যায়, যে অধ্যায়ের বয়স আজ 25। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে 400 রান পেরিয়ে বাংলাদেশ দেখিয়েছিল সাহসী সূচনা, কিন্তু অভিজ্ঞ ভারতের বিপক্ষে টেস্টের বাস্তবতা ছিল কঠিন। পরাজয়ে শেষ হয়েছিল সেবার। পরের সময়টা উত্থান পতনে ভরা। প্রথম জয় আসে 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ধীরে ধীরে এসেছে আশার আলো আশরাফুলের ব্যাটে সাকিব, তামিম, মুশফিকদের প্রজন্মে। চট্টগ্রাম, সিলেট, মিরপুরের সবুজ উইকেটে জন্ম নিয়েছে নতুন গল্প। অবশ্য পরিসংখ্যান কথা বলছে ভিন্ন। গেল 25 বছরে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে 152টি, যেখানে জয়ের সংখ্যা কেবল 23টি। ড্র হয়েছে 18 ম্যাচে। বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে 111 বার। তবে এই ব্যর্থতার মাঝেই রয়েছে বাংলাদেশের অনেক প্রাপ্তির খবরও। ক্রিকেটের শক্তিশালী দল নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। রাফি আমিন, RTV। 18 নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচ খেলতে আজ বিকেল 5টার পর ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। যদিও তার আসার কথা ছিল আজ দুপুর 12টায়। ইংল্যান্ডের ট্রাফিক জ্যামে পড়ায় ফ্লাইট মিস করেন হামজা। এতে করে তার বাংলাদেশে আসা প্রায় 5 ঘন্টা বিলম্বিত হয়। কাল কিংস অ্যারেনায় দলের সাথে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিবেন হামজা। এদিকে কানাডা থেকে আগামীকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের।
যুদ্ধের আগুন, ধ্বংসের ধোঁয়া আর রক্তমাখা প্রভাত পেছনে ফেলে ফিলিস্তিন ও সিরিয়ার মতো দেশগুলোর তীরন্দাজরা অংশ নিয়েছে ঢাকায় আয়োজিত হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। স্বপ্নটা বিশ্বমঞ্চে নিজেদের শক্তির জানান দেয়ার, যুদ্ধ নয় দক্ষতার তীরেই জয়ের ইতিহাস লেখার। যুদ্ধের আড়ালে নির্মম বাস্তবতা তুলে ধরছেন রাফি আমিন। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারদের মিলন মেলা, যেখানে ঝলমল করছে তীরন্দাজদের তীর। এই আলোর পেছনে উপস্থিত কিছু মুখ যাদের দেশ এখনো ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢাকা, তবে মনে বিশাল স্বপ্ন দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার, যার পেছনের গল্পটা সিনেমার চরিত্রকেও হার মানাবে। ইউলান্দো গ্যালন এবারের এশিয়ান আর্চারিতে অংশ নেওয়া একমাত্র সিরিয়ান তীরন্দাজ। খেলেছেন দেশটির বাস্কেটবল দলেও। তবে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে জীবন নতুন মোড় নেয় তার। ভাই গ্রেফতার হয়ে মৃত্যু থেকে ফিরে আসলেও গৃহযুদ্ধে 30-এর অধিক স্বজন হারিয়েছেন তিনি। আমার বাবা সিরিয়ান, আমি আমার বাবার পক্ষের অনেক স্বজনকে হারিয়েছি গৃহযুদ্ধে। সংখ্যাটা 30-এর অধিক হবে। বাবা সিরিয়ান, মা স্প্যানিশ। বেঁচে থাকার তাগিদে 2012 সালে স্পেনে পাড়ি জমান তিনি। তবে আসাদ সরকারের পতনের পর আবারও ফিরেছেন জন্মভূমিতে। তীর ধনুক হাতে নিয়ে অংশ নিয়েছেন বেশ কয়েকটি টুর্নামেন্টে। সম্প্রতি ওয়েস্ট এশিয়ান আর্চারিতে ব্রোঞ্জও জিতেছেন এই আর্চার। দেশকে আরও কিছু দিতে চান তিনি। একই অবস্থায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের নির্মম গল্পটা জানালেন দেশটির আর্চারি ফেডারেশনের সভাপতি। আমরা প্রতিদিন হত্যাযোগ্য, বোমা হামলা আর ধ্বংসযোগ্য দেখি। ফিলিস্তিনে এসবই চলছে। খেলোয়াড়দের জীবন কষ্টে ভরা, বিশেষ করে গাজা উপত্যকায়। এর মাঝেও মনোবল দৃঢ় তাদের, ছুটছেন স্বপ্নের খোঁজে। এশিয়ান আর্চারিতে পদক জয় করতে পারলে হবে বাড়তি পাওয়া, তবে আত্মবিশ্বাসের যেই ছোঁয়া তাদের মাঝে, সেটাই এখন বড় বিজয়। রাফি আমিন, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।